হজের পর ইরানে হামলা, চলছে প্রস্তুতি। এদিকে আমিরাত হতে চেয়েছিল রাজা, ইরান বানিয়ে দিল প্রজা। জানাবো ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প, নেতানিয়াহুর কি হবে। এবং সর্বশেষ জানাবো $180 কোটি ক্ষতিপূরণ দিচ্ছে ট্রাম্প প্রশাসন, আবেদনে প্রস্তুত উচ্ছ্বাসিত মিত্ররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। হজের পর ইরানে হামলা, চলছে প্রস্তুতি। হজের পর মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হতে পারে নতুন যুদ্ধের আগুন, এমন গুঞ্জন এখন ঘটছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন থেকে সরাসরি বিশ্লেষকদের আলোচনায়। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালাতে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা ও ইসরায়েল। আর সেই অভিযানে নীরব সমর্থন নয়, সরাসরি অংশ নিতে পারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও। তেল আবিবে মার্কিন যুদ্ধবিমানের তৎপরতা, উপসাগর জুড়ে সামরিক মহড়া আর পারমাণবিক ইস্যুতে তেহরানের কড়া অবস্থান পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। কূটনৈতিক দরজার প্রায় বন্ধ। এখন প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হজের পরই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র? আর সেই অভিযানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও অংশ নিতে পারে বলে দাবি করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। কূটনৈতিক টানাপোড়েন, পারমাণবিক হুমকি আর সামরিক প্রস্তুতির মধ্যেই এখন নতুন এক বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি পুরো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দুই উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বর্তমানে ব্যাপক সামরিক প্রস্তুতি চালাচ্ছে। ওয়াশিংটন বলছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াবে, কৌশলগত অবস্থান পরিবর্তন করবে অথবা যুদ্ধক্ষেত্রের সম্পদ পুনর্বিন্যাস করবে। তবে এখনই কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করতে চাইছে না ট্রাম্প প্রশাসন। যদিও বাস্তবতা বলছে আলোচনার সুযোগ দিন দিন সংকুচিত হয়ে আসছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুরু হলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% উন্নীত করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ইব্রাহিম রেজাই। বিশ্লেষকদের মতে এই মাত্রা সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে দিতে পারে তেহরানকে। এর জবাবে আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করাই চেয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই হবে যুক্তরাষ্ট্রের জন্য বেশি কার্যকর। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ এখন আরও তীব্র। প্রশ্ন একটাই, কূটনীতি কি শেষ মুহূর্তে সংঘাত ঠেকাতে পারবে, নাকি হজের পরেই নতুন যুদ্ধের আগুন জ্বলবে গোটা অঞ্চলে? এদিকে আমিরাত হতে চেয়েছিল রাজা, ইরান বানিয়ে দিল প্রজা। মরুভূমির বুকে গড়ে ওঠা এক আধুনিক রূপকথার নাম সংযুক্ত আরব আমিরাত। গত কয়েক দশকে যারা নিজেদের শুধু বৃত্ত বৈভবেই ভাসায়নি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা করতে চেয়েছিল এক অদম্য সামরিক পরাশক্তি হিসেবে। মার্কিন নীতি নির্ধারকদের দেয়া লিটল স্পটার তকমাটিকে তারা সেরফ উপাধি নয়, বানিয়ে ফেলেছিল নিজেদের রাষ্ট্রীয় দর্শন। কিন্তু ইতিহাস সাক্ষী, বাস্তবতার রূঢ় আঘাতের কাছে অনেক সময় উচ্চাকাঙ্ক্ষার কাজ মহল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চলমান ইরান যুদ্ধ ঠিক সেই সত্যটি আজ আবুধাবির শাসকদের সামনে এনে দাঁড় করিয়েছে। নিজেদের ভৌগোলিক সীমাবদ্ধতাকে অর্থ আর নেটওয়ার্কের জোরে ঢেকে ফেলার এক চরম খেলায় মেতেছিল আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। ইয়েমেন থেকে সুদান, সবখানে পক্সি বা ছায়াশক্তি তৈরি করা, ওয়াশিংটনের দরবারে লবিং করা কিংবা মস্কো বেইজিংয়ের সাথে সমান্তরাল সম্পর্ক রাখা, সবই ছিল সেই কৌশলের অংশ। আবুধাবি ভেবেছিল তাদের বিশাল সার্বভৌম তহবিল আর লজিস্টিক হাবিবের কারণে তারা এতটাই অপরিহার্য যে ভূগোলের ফাঁদ তাদের কখনো স্পর্শ করতে পারবে না। তারা নিজেদের ভেবেছিল এমন এক চালিকা শক্তি যারা ইতিহাস তৈরি করে ইতিহাসের নির্মমতার শিকার হয় না। কিন্তু গত মাত্র 3 মাসের যুদ্ধ সেই সাজানো নাটকে পর্দা টেনে দিয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে লিটল স্পার্টার অপরাজয়ে থাকা সেই চটকদার ব্র্যান্ড। যখন জলসীমার উপর থেকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক ছুড়ে দিল, তখন আবুধাবির সেই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য আর নেটওয়ার্ক ক্ষমতার কোনো কার্যকারিতাই থাকলো না। একটি ছোট্ট রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা আর পরাশক্তি না হতে পারার বেদনাদায়ক সত্যটি এক লহমায় প্রকাশ পেয়ে গেল মধ্যপ্রাচ্যের আকাশে। গোপন আতা তার অতি উচ্চাকাঙ্ক্ষার খেসারত কতটা চড়া হতে পারে তা এখন টের পাচ্ছে দুবাই আর আবুধাবির শাসকেরা।
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হাতে হাত মিলিয়ে ইরানের তেল শোধনাগারে গোপন হামলার যে দুঃসাহস আমিরাত দেখিয়েছিল তার পাল্টা আঘাত এসেছে তীব্র ও নির্মমভাবে। প্রায় ৩,০০০ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে কেঁপে উঠেছে আমিরাতের বুক। ধোঁয়াশায় ঢেকে গেছে দুবাইয়ের আকাশ, থমকে গেছে বিমান চলাচল আর ধসে পড়েছে তাদের গর্বের পর্যটন ও রিয়েল এস্টেট ব্যবসা। যেই জাঁকজমক অর্থনৈতিক বুদবুদের মধ্যে তারা বাস করত, ইরানের এক একটি আঘাতে তা যেন আজ কর্পূরের মতো উড়ে যাচ্ছে। এই চরম সংকটে আমিরাতের শাসরেকেরা যাদের বন্ধু ভেবেছিল, সেই বৈশ্বিক শক্তির আসল চেহারাও উন্মোচিত হয়েছে। আবুধাবির ব্যাংকে রাশিয়ার ধনকুপদের টাকা আশ্রয় পেলেও বিপদের দিনে মস্কো এগিয়ে আসেনি। বেইজিং যথারীতি কেবল উদ্বেগ প্রকাশ করেই দায়িত্ব শেষ করেছে। আর ওয়াশিংটন শুধু মুখের কথায় আশ্বস্ত করলেও ইরানকে থামানোর মতো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্যদিকে আরব দুনিয়াকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে একটি যৌথ সামরিক ফ্রন্ট খোলার যে আকুল আবেদন মাহমুদ বিন জায়েদ করেছিলেন, তা প্রতিবেশীদের কান পর্যন্ত পৌঁছালেও কেউ তাতে সাড়া দেননি। এক চরম স্ববিরোধিতার ফাঁদে আটকে গেছে আমিরাতের রাষ্ট্রনীতি। একদিকে তারা আন্তর্জাতিক আইনের দোহাই দেয়, অন্যদিকে ইয়েমেনের গোপন কারাগার চালানো, সুদানের গৃহযুদ্ধে কুখ্যাত মিলিশিয়াদের অস্ত্র সরবরাহ করা আর গাজায় ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নে মদদ দেওয়ার মতো গুরুতর অভিযোগে তারা অভিযুক্ত। একদিকে নিজেদের মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হিসেবে জাহির করা, আর অন্যদিকে পর্দার আড়ালে জায়নবাদের স্বাভাবিকীকরণ আর ইসরায়েলের ট্রোজান হর্স বা ছদ্মবেশী মিত্র হিসেবে কাজ করা। এই দ্বিচারিতাই আজ তাদের নৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে, বিশেষ করে সৌদি আরবের সাথে আমিরাতের ক্ষমতার দ্বন্দ্ব আজ প্রকাশ্যে। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী প্রক্সিতে লেলিয়ে দিয়ে সৌদি স্বার্থে আঘাত হানার যে চেষ্টা আবুধাবি করেছিল, তা রিয়াদের কঠোর মনোভাবের কারণে বেঁচতে গেছে। তেল উৎপাদনকারী দেশগুলোর জেট ওপেক থেকে আমিরাতের নাটকীয় বিদায় তাদের আঞ্চলিক একাকিত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ভূগোলের অমুক নিয়মকে অস্বীকার করে যে দেশ গড়ে উঠেছিল, আজ তারা বুঝতে পারছে যে প্রতিবেশীদের বাদ দিয়ে তাদের উপর আধিপত্য খাটিয়ে কখনো নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। লিটল স্পটের স্বপ্নভঙ্গের এই গল্প মধ্যপ্রাচ্যের জন্য এক বড় শিক্ষা। আবুধাবিকে আজ এই কঠোর সত্যটি মেনে নিতেই হবে যে তারা একা পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদের ভবিষ্যৎ নিরাপত্তা কোনো কৃত্রিম পরাশক্তির আখ্যানে কিংবা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা করে আসবে না। পারস্য উপসাগরের যেই ছায়ার নিচে সৌদি আরব, কাতার, ওমান বা কুয়েত বাস করে, সেই একই ছায়ার নিচে বাস করতে হবে সংযুক্ত আরব আমিরাতকেও। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প, নেতানিয়াহুর কী হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যের তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। আমেরিকার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ করে এবার নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে লড়তে চান তিনি। এমনকি বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়েও ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেনী তোনো। আমেরিকার গণ্ডি পেরিয়ে এবার ইসরায়েলের রাজনীতিতে যুক্ত হওয়ার প্রকাশ্য ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 মে কানেকটিকাটের কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সব ঠিক থাকলে ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে পারেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম USA টুডে এই খবর নিশ্চিত করেছে। বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের জনগণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। নিজের জনপ্রিয়তার প্রমাণ দিতে গিয়ে ট্রাম্প জানান, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তার এই কাজ শেষ করার পর হয়তো তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন। সেদিনই তিনি একটি জনমত জরিপে দেখেছেন যেখানে ইসরায়েল ট্রাম্পের সমর্থন 99%। তবে ট্রাম্প ঠিক কোন জরিপের কথা বলছেন তা স্পষ্ট করেনি। এমনকি এই বিষয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। 1996 সাল থেকে একাধিক মেয়াদে ক্ষমতায় থাকা এই নেতার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সবসময় বেশ ঘনিষ্ঠ। বিশেষ করে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যৌথ কৌশলগত অবস্থান, সেখানে ট্রাম্প বরাবরই নেতানিয়াহু সবচেয়ে বড় ও দৃঢ় সমর্থক হিসেবে বিশ্বমঞ্চে নিজেকে জাহির করেছেন। ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, নেতানিয়াহু ভালো আছেন, তিনি খুবই ভালো মানুষ। ট্রাম্প যা চান তিনি ঠিক তাই করবেন। মূলত এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প পরোক্ষভাবে এটাই বুঝিয়ে দিলেন যে মধ্যপ্রাচ্য নীতি এবং ইরান যুদ্ধের হ্রাস সম্পূর্ণভাবে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে। এর ঠিক একদিন আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে তেহরানের ওপর আরও বড় ধরনের বিধ্বংসী হামলা চালানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যদিও তার দুদিন আগে তিনি দাবি করেছিলেন যুদ্ধবন্ধের সম্ভাব্য সমঝোতায় কিছুটা অগ্রগতি হয়,
আপাতত সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিয়ে ট্রাম্প আরও যোগ করেন, ভুলে গেলে চলবে না, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি মনে করেন ইসরায়েলে তাকে ঠিকভাবে মূল্যায়ন বা যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। ট্রাম্পের এই 99% জনপ্রিয়তার দাবি এবং নেতানিয়াহুকে নিজের নিয়ন্ত্রণে রাখার প্রচ্ছন্ন বার্তা। $180 কোটি ক্ষতিপূরণ দিচ্ছে ট্রাম্প প্রশাসন, আবেদনে প্রস্তুত উচ্ছ্বাসিত মিত্ররা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত $180 কোটি নতুন ক্ষতিপূরণ তহবিল ঘিরে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে তার সমর্থক, সাবেক সহযোগী এবং 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হামলার ঘটনায় অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিরা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তহবিলটির বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কারা এই অর্থ পেতে পারেন তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পপন্থী আইনজীবীরা বলছেন, বহু ব্যক্তি আবেদন করতে আগ্রহ দেখাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন 6 জানুয়ারির হামলার আসামি, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত ব্যক্তি এবং এমন অনেকেই যারা দাবি করেন বাইডেন প্রশাসনের আমলে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারের শিকার হয়েছেন।